ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়া স্ত্রীকে তালাক দিলেন আওয়ামী লীগ কর্মী স্বামী। অবশেষে সেই নারীর পাশে দাঁড়ালো বিএনপি। পঞ্চগড়ের রাজনীতিতে ছিল বড় চমক। তরুণদের আশা ও আলোচনার কেন্দ্রে থাকা সার্জিস আলম যখন পঞ্চগড় এক আসনে লড়াইয়ে নামেন, তখন অনেকেই ভেবেছিলেন নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি। কিন্তু ভোটের মাঠে শেষ হাসিটা হাসেন প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার নওশাদ জমির। সার্জিস আলমের ভরাডুবি রাজনৈতিক কৌশল নাকি সিদ্ধান্তের ভুল? কিছু আসনে নির্বাচনের ফলাফলে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে গতকাল রাত থেকে দেশের বিভিন্ন স্থানে 11 দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলোর নেতাকর্মীদের বাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। নির্বাচন শেষ হওয়ায় যুক্তরাজ্যে চলে যেতে পারেন তাসনিম জারা, এমন গুঞ্জন উঠেছে। কিন্তু তিনি স্পষ্ট করে বলেন তার শেকড় এখানে, আর তার কাজও এখানে। তিনি কোথাও যাচ্ছেন না। এক রাতে নির্বাচনের জন্য এই আন্দোলন শুরু করেননি বলে জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল হান্নান মাসুদ, আর সবচেয়ে বেশি বয়সী বিএনপির খন্দকার মোশাররফ হোসেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি ও তার নেতৃত্বাধীন জোট। এমন জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। বাংলাদেশের সদ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ও বিজিত উভয় দলকে নেতৃত্ব ও বিজয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মিজানুর রহমান আজহারি। ওনার স্বামী ভোটাধিকার প্রয়োগ করার অপরাধে ওনাকে ডিভোর্স দিয়েছেন। আমরা এখানে যে কারণে আসছি আপনারা সকলে দেখছেন, একজন ভদ্রমহিলা, উনি প্রথম ভোটার। যে ভোটটা নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলেছি যে প্রথম ভোট, নতুন ভোট, ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, দীর্ঘ 17 বছর তারা ভোট দিতে পারে নাই। প্রথমত নারী ভোটার, দ্বিতীয়ত উনি প্রথম ভোটার। উনি ভোটাধিকার প্রয়োগ করতে গিয়েছিলেন, এটা ওনার নাগরিক অধিকার। কিন্তু ওনার স্বামী ভোটাধিকার প্রয়োগ করার অপরাধে ওনাকে ডিভোর্স দিয়েছেন। আমরা এখানে একটা কথা বলে রাখি, ওনার স্বামীর একটা পরিচয় আমরা ইতিমধ্যে পেয়েছি। উনি সম্ভবত এই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা। উনি দীর্ঘদিন এই ফ্যাসিস্টের রাজনীতির সাথে মানুষের নির্যাতন, নিপীড়ন, উৎপীড়ন তৈরি করার জন্য যেভাবে করে ওইভাবে কাজকর্ম করেছিল, এখন আছে, ছোটোখাটো কাজকর্ম করে, কিন্তু তার যে বেসিক চরিত্র এটা পরিবর্তন হয়ই নাই। আপনারা 2018 সালের নির্বাচনে দেখেছিলেন নোয়াখালীর সুবর্ণচরে ফারুল বেগম ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তাকে গণধর্ষণ করা হয়েছিল। তারা মানুষের অধিকারের উপর যে আওয়ামী লীগ গোষ্ঠীগতভাবে, দলগতভাবে সবসময় সকল পরিস্থিতিতে রুদ্ধ করে রাখতে চায়, জিম্মি করে রাখতে চায়, মানুষকে ভোট দিতে দেয় নাই, এটার প্রতিফলন পারুল বেগমের উপর ঘটেছিল। বিরোধী মতের এখানে ঘটেছে স্বয়ং নিজের স্ত্রীর উপর, পরিবারের উপর। তাদের হাত থেকে শুধু রাষ্ট্র, জনগণ নয়, পরিবারও নিরাপদ নয় তাদের কথার বাইরে গেলে। আমরা এই ঘটনায় অত্যন্ত মর্মাহত, দুঃখিত। এটা আমি মনে করি এই অঞ্চলের, এই জেলার, এই উপজেলার একজন নাগরিক হিসাবে আমার নিজের জন্য অত্যন্ত লজ্জাস্কর এবং দুঃখজনক বিষয়। এমন ঘটনা জাতির কাছে উন্মোচিত হলে আমরা এই অঞ্চলের মানুষ হিসাবেও ছোট হওয়ার কথা। তাই আমি এটার প্রতিকার চাই। আমরা দল হিসাবে ওনার পাশে সকল সময় থাকব, যে কোনোভাবেই হোক এটা সমাধান করে ওনার সংসার জীবন সুন্দর হয়, ওনার বাচ্চাদের নিয়ে উনি ভালো থাকতে পারেন, সুন্দরভাবে সুখী সংসার করতে পারেন। এই প্রচেষ্টা আমার এই অঞ্চলের প্রতিটা নেতা করবে, আমরা করব, আমি করব। আমার দলের, আমি আশা করি আমার দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এই বিষয়টা নিয়ে ভাববেন। এটা শুধু এখানকার একটা ইস্যু নয়, এটা মূলত আওয়ামী চরিত্রেরই একটা বহিঃপ্রকাশ এখানে ঘটেছে। এর ভিতর দিয়ে তারা কীভাবে এখনও মানুষকে পলাতক থেকে, দূরে থেকে, আড়ালে আবডাল থেকেও মানুষকে চাপে রাখছে, মানুষের অধিকার হরণ করছে, অধিকারের জায়গাটাকে রুদ্ধ করে দেওয়ার কাজ করছে। তাই আমরা এর প্রতিকার চাই এবং তার পাশে আমরা থাকার আজকে প্রতিশ্রুতি দিয়ে এখান থেকে যাচ্ছি। আইনি সহযোগিতা লাগুক, সামাজিক সহযোগিতা লাগুক, সকল জায়গায় আমরা ওনার পাশে থাকব। আজকের দিনে ওনাদের প্রতি আমাদের এটাই অঙ্গীকার। আমি নতুন ভোটার, এই নতুন ভোট দিতাম গেছি আজকে, এবারে প্রথম কালকে গেছি। আর আমার স্বামী আমাকে মানা করছে, মানে যাবেলা না। তারপর আমি গেছি, ভোট দেওয়ান তো একটা মহিলার কর্তব্য। তা আমি গেছি, ভোট দিতাম, ভোট দিয়ে আসছি। তা বিকালবেলা ঘুম থেকে উঠি, আমার স্বামী মানে ফাঁসের কুঙ্গা লাগা দিছে এনে এনে। আমি আসছিলাম না, আমি আমার ওই শ্বশুর বাড়ি হুরামবাদ গেছিলাম। কিন্তু এভাবে মানে গালিগালাজ করে, কাঁচরা লোক গালিগালাজ করে। করবার পরে এবারে কী করছেন,
আমি কইয়ে দেন ভোট দিয়ে অন্ত অপরাধ নয়, একটা মহিলা হিসাবে তো কর্তব্য, আমি আমার কর্তব্য থেকে আমি ভোটটা দিছি। এবারে মানে হে 3-4 বার 5-6 বার বলি গেলেছে, ঘরে দুয়ারে ডুববার মতো আর মানে ডুববেলা দেন না এরকম ঠিক। তো কত তা কয়েকদিন ভোট দিয়ে অনেকে অপরাধ এসছে, কত গেছত কিলে ভোট দিতে বলি। তরুণদের আশা ও আলোচনার কেন্দ্রে থাকা সার্জিস আলম যখন পঞ্চগড় 1 আসনে লড়াইয়ে নামেন, তখন অনেকেই ভেবেছিলেন নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি। কিন্তু ভোটের মাঠে শেষ হাসিটা হাসেন প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার নৌশাদ জমির। দেখা যায় সার্জিস পায় প্রায় 1,68,000 ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার নৌশাদ জমির পায় প্রায় 1,76,000 ভোট। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কোটা বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সার্জিস তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। অনেকেই তার নেতৃত্বে নতুন ধরনের রাজনীতির আশা দেখেছিল, তবে নির্বাচনে সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি সার্জিস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করে অংশ নেওয়া এবং রাজনৈতিক অভিজ্ঞতা কম থাকা, সংগঠন শক্তভাবে গড়ে তুলতে না পারা, অতিরিক্ত আত্মবিশ্বাস এবং আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার মতো বিষয়গুলো তার পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। এতে সাধারণ ভোটারদের একটি অংশ তার উপর বিরক্ত হয়ে পড়ে। অন্যদিকে ব্যারিস্টার নৌশাদ জমির ধৈর্য ও পরিকল্পিত প্রচারণার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জন করে। তিনি ঘরে ঘরে গিয়ে যোগাযোগ করে এবং সংযত রাজনৈতিক আচরণ বজায় রাখেন। পাশাপাশি তার পরিবারের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য ও এলাকার উন্নয়নে অবদানও তার জয়ের পেছনে বড় ভূমিকা রাখে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভয়াবহ অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন 11 দলীয় রাজনৈতিক ঐক্যের প্রধান ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাতে জামায়াতের নির্বাহী কমিটির বৈঠক শেষে এ অভিযোগ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, নির্বাচন সঠিকভাবে হয়ে যাওয়ার পর ভোট গণনার সময় অনিয়ম করা হয়েছে, ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। এই পচা রাজনৈতিক সংস্কৃতির অবসান চেয়েছিলাম, কিন্তু তা হয়নি। এর থেকে আমরা প্রতিকার চাই। নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে স্পষ্ট পদক্ষেপ কামনা করছি। তিনি আরও বলেন, নির্বাচন শেষে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে অনিয়ম হয়েছে। দেশবাসী আমাদের উপর আস্থা রাখুন, আমরা আপনাদের সঙ্গে থাকব, অধিকার আদায় করেই ছাড়ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তবে নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার সাথে সাথে আরও একটি কথা বেশ শোনা যাচ্ছিল। বলা হচ্ছিল, নির্বাচন হেরে গেলে তাসনিম জারা বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে যাবেন। তবে এবার সে বিষয়ে মুখ খুলেছেন তাসনিম জারা নিজেই। তিনি বলেছেন, নির্বাচন শেষ হওয়ায় তিনি যুক্তরাজ্যে চলে যেতে পারেন এমন একটি গুঞ্জন রয়েছে। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, তার শেকড় এখানে, তার কাজও এখানে, তিনি কোথাও যাচ্ছেন না। এছাড়া তারা এক রাতের নির্বাচনের জন্য এই আন্দোলন শুরু করেননি। তারা শুরু করেছে দেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে। এটি আজীবনের কাজ এবং সাধারণ মানুষের সাথে থেকে সেই কাজ চালিয়ে যেতে পেরে তিনি সম্মানিত। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা জানান। এবারের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে বেশি বয়সে কে সংসদ সদস্য হতে যাচ্ছেন তা নিয়েও রয়েছে নানা জল্পনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, আর সবচেয়ে বেশি বয়সী বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। এবার চলুন দেখে আসি এ দুজন জয়ী প্রার্থীর মধ্যে কার বয়স কত। হলফনামা অনুযায়ী খন্দকার মোশাররফের জন্ম 1946 সালের 1 অক্টোবর। তার বর্তমান বয়স 79 বছর 4 মাস। তিনি কুমিল্লা 1 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে হলফনামা অনুযায়ী হান্নান মাসুদের জন্ম 2000 সালের 1 জানুয়ারি। তার বর্তমান বয়স 26 বছর 1 মাস। এবারের নির্বাচনেই প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র সোহেল তাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।
সোহেল তাজ তার পোস্টে উল্লেখ করেন যে এই গণরায় স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশের মানুষ স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের আদর্শের বিষয়ে কোনো আপোষ করবে না। তিনি আশা প্রকাশ করেন যে তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন বিএনপি সরকার বাংলাদেশকে একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। তার মতে এই পথ চলায় ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও চেতনার সঠিক প্রতিফলন ঘটবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ও বিজিত উভয় পক্ষকে অভিনন্দন জানিয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান আজহারী। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তায় তিনি এই আহ্বান জানান। আজহারী তার পোস্টে উল্লেখ করেন, নির্বাচনে বিজয়ী এবং বিজিত উভয় পক্ষকে অভিনন্দন। দেশ গঠনের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের শক্তি বিভাজনে নয়, ঐক্যে। যাদের কাঁধে ইতিমধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব এসেছে, তারা ইসলামিক মূল্যবোধকে ধারণ করে ন্যায়, ইনসাফ এবং সুশাসনের বাংলাদেশ উপহার দেবেন সেই প্রত্যাশা রাখি। একই পোস্টের কমেন্টে তিনি লিখেন, বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। বিজয়ী দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা বিজয়ী হতে পারেননি তাদের প্রতিও শুভকামনা। ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ এ নির্বাচনে দায়িত্বশীল ভূমিকার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা। মনে রাখতে হবে, নেতৃত্ব স্রেফ কোনো সম্মান নয়, এটি একটি আমানত। বিজয় এবং সাফল্য আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু দায়িত্ব থেকে পালিয়ে থাকতেন জবাবদিহিতার ভয়ে। কিয়ামতের ময়দানে প্রতিটি দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাই বিজয় যেন কারো অন্তরে দাম্ভিকতা না আনে, বরং বিনয়, মানবিক মূল্যবোধ ও ন্যায়বোধ জাগ্রত করে। দেশ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। রাষ্ট্র এগোয় ঐক্যে, পিছিয়ে পড়ে বিভাজনে। এর আগে বৃহস্পতিবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। বেসরকারি ফলাফলে পাওয়া তথ্যে বিএনপি জোট পেয়েছে ২১২টি আসন আর জামায়াত জোট পেয়েছে ৭৭টি আসন। এবার নির্বাচনের রেকর্ড সংখ্যক ৫১টি রাজনৈতিক দল ও ২০২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ। মেহেদী হাসান, কালবেলা।